আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একদিকে এই রাজ্যের সংখ্যালঘু সমাজকে খেপিয়ে দাও এবং বুঝিয়ে দাও তাদের এক এবং একমাত্র মসিয়া হচ্ছে দিদিমণির দল, এবং তারা এমন তাণ্ডব নৃত্য শুরু করুক যে অন্যদিকে হিন্দু সমাজ যারা আছে তারা আবারও সেই মালদা মুর্শিদাবাদের ভয়ঙ্কর বিভীষিকাময় তাণ্ডব দেখবে এবং ভয়ে কুঁকড়ে ঘরে ঢুকে যাবে। তারা আর ভোট দিতে বাইরে বেরোবে না। তার পাশাপাশি উত্তরবঙ্গ, যেখানে কার্যত দাঁত ফোটাবার জায়গায় নেই দিদিমণি, সেইখানকার মানুষকেও খেপিয়ে দাও। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করো যাতে সেখানে কিছুটা ফুটপ্রিন্ট রাখা যায়। আর সামগ্রিকভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লড়াই লাগিয়ে দাও, যাতে দক্ষিণবঙ্গ, যেটা একদা তার গড় ছিল, এখন দুর্নীতির দায়ে যেখানেও তার ভরাডুবি নিশ্চিত, সেইখানের সেই হারানো গড় ফিরে পাওয়া যায়। আর সেই সবের যোগফল হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত মিথ্যাচার। বাংলা নাকি ভাগ হয়ে যাচ্ছে, বাংলাকে নাকি কেন্দ্র বিভাজিত করতে চাইছে, এই ধরনের মিথ্যাচার করে ভোটের বাজার গরম করার চেষ্টা করছেন দিদিমণি। কিন্তু থোঁতা মুখ আজকে ভোঁতা হয়ে গেল। কেন্দ্র তথ্য প্রমাণ দিয়ে একদম স্পষ্ট করে জানিয়ে দিল এই মিথ্যাচারের কথা। গত কয়েকদিন ধরেই একটা জল্পনা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছিল এবং তখনই মনে হচ্ছিল কোথাও পিছনে প্যাকের চাল রয়েছে। আজকে সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গিয়ে খোদ দিদিমণি বলে দিলেন বাংলা ও বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করবে। ধর্মতলায় বিরাট দাবি মমতার। সত্যিই কি রকম কিছু হতে চলেছে? আসলে যে কথাটা তিনি বলতে চাইছেন সেটা হচ্ছে যে একটা নবম কেন্দ্রশাসিত অঞ্চল নাকি তৈরি হতে চলেছে, এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলটা থেকে বাংলা থেকে দুটো রাজ্য সেটাকে সরিয়ে নেওয়া হবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা কোনো সাইডের কোনো জেলা নয়, একদম বাংলার মাঝামাঝি দুটো জেলা উত্তর দিনাজপুর এবং মালদা নাকি সরিয়ে নেওয়া হবে। তার ফলে উত্তরবঙ্গ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাবে, দক্ষিণবঙ্গ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাবে। এই রকম নাকি ষড়যন্ত্র করছে, আর এইসব করলে বিজেপিকে কেন্দ্রে তিনি উল্টে দেবেন। হ্যাঁ, আজকে শ্রমিক ভট্টাচার্য খুব ভালো কথা বলেছেন যে ডেঙ্গুর মশা মারার ক্ষমতা নেই কেন্দ্রের বিজেপি সরকার নাকি উল্টে দেবে, বড় বড় বাতেলা। কিন্তু এই মিথ্যাচারটা হলো কেন? মিথ্যাচারটা হলো কেন তার থেকেও গুরুত্বপূর্ণ, মিথ্যাচারটা অ্যাকচুয়ালি কি? প্যাকের টুইটগুলো দেখলেই সেগুলো আপনারা স্পষ্ট হয়ে যাবে। যেখানে বলা হচ্ছে কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া, উত্তর দিনাজপুর, এখানে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, এই 12 জেলা নিয়ে তৈরি হতে চলেছে কেন্দ্রশাসিত নতুন রাজ্য। কেন্দ্রশাসিত হলে আবার রাজ্য কি করে হয়? সীমাঞ্চল। নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যসভা হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হতে চলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহারের এই 4 জেলায় 3 দিন ধরে রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠকে থাকা কি তেমন কিছুর ইঙ্গিত করছে? বিভিন্ন জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের খবরে কিন্তু তেমনই ইঙ্গিত। কোথায় জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে এই প্যাক বাহিনী এই খবর পেল তারাই বলতে পারবে। যেটা মূলত বলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন টুইটে সেটাকে বলা হচ্ছে না, 12টা জেলা নয়, আপাতত 12টা জেলা থেকে কমে সেটা 6টা জেলা হয়ে গেছে। বিহারের 4টে জেলা পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার, আর অন্যদিকে বাংলার 2টো জেলা মালদা এবং উত্তর দিনাজপুর। এই জায়গাটাকে নিয়ে নবম একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে সীমাঞ্চল। কেন? কেন না, এই যে উত্তর দিনাজপুর যে অংশটা সেটাকে তো বলা হয় চিকেন স্নেক, মুরগির গলা। কেননা ওই অংশটা খুব সরু, তার একদিকে ম্যাপে দেখুন নেপাল রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে এবং সেখানে চীনা আগ্রাসনের একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে সরু অংশটা আছে, এটা যদি ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে পুরো এন্টায়ার যে নর্থ ইস্ট ইন্ডিয়া রয়েছে, অর্থাৎ যে 7 সিস্টার্সের যে দেশ বলা হয়, সেটা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তরবঙ্গ সমেত। সুতরাং এইটা নিয়ে সবসময়ই একটা টেনশন থাকে। তো সেইটাকে শক্তপোক্ত করার জন্য এই নতুন সীমাঞ্চল তৈরি করা হবে, এমন একটা জল্পনা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আসল তথ্য কি? আসল তথ্য কেন্দ্র সরকার দিয়ে দিল। এগুলো সমস্ত 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 হচ্ছে ফেক। সোশ্যাল মিডিয়ার যা পোস্ট দেওয়া হচ্ছে তার সমস্তটা ফেক। তার মানে ওই ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে যেটা কথা বললেন দিদিমণি, তার এবার ফ্যাক্টস প্রুফ দিন। কোথা থেকে তিনি এই ইনফরমেশন পেলেন? যেখানে কেন্দ্র সরকার পিআইবি ফ্যাক্ট চেক বলে দিচ্ছে, যে প্রেস ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়ার, তারা বলে দিচ্ছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকারের নেওয়া হয়নি, কোনো পরিকল্পনা এরকম নেওয়া হয়নি। তাহলে দিদিমণি বাজার গরম করার জন্য এই কথাটা বললেন কেন? বললেন তার একাধিক কারণ আছে। আপনারা জানেন
যে এই মুহূর্তে নীতিশ কুমারজি তিনি কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন? তিনি বলেছেন যে তিনি খুব ইচ্ছুক ছিলেন রাজ্যসভায় যেতে, সেই জন্য সেখানে যাবেন। ফলে এই মুহূর্তে বিহারের রাজ্য রাজনীতিতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর কুর্সিতে অ্যাজ সাচ কেউ নেই। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এনডিএর ঘন ঘন বৈঠক চলছে, বিভিন্ন রকম যেটা রাজনৈতিক বৈঠক চলে সেই জায়গাটা হচ্ছে। এখন এই অবস্থায় যে 4টি জেলার বিহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার, সেগুলো সবগুলোই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কিষানগঞ্জ, যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। সুতরাং সেই সব জায়গাতে যদি এই ধরনের ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়, খুব স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু সমাজের মধ্যে শিক্ষার হারটা একটু কম, সেখানে রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যাবে এবং তার ফলে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। যেহেতু বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি এখন সেটা খালি রয়েছে, ফলে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গেলে সেটা সামাল দেওয়া একটু মুশকিল হবে। এখন সেটা সামাল দেওয়া মুশকিল হলে, যেহেতু এটা আবার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার, সুতরাং এই সব জায়গার যে আগুনটা লাগবে সেই আঁচটা কিন্তু পশ্চিমবঙ্গে এসে পড়বে। এবং মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে কিন্তু এমনিতেই একটা খুব খুব পলিটিক্যালি টেন্স সিচুয়েশন রয়েছে এবং সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে এই দিদিমণির বাহিনী। ফলে ওই আগুনের স্ফুলিঙ্গ যদি এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এসে পড়ে, সেই আগুনের ঢেউ যদি এখানে এসে আছড়ে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গেও সেই আগুনটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে পারে। সেটাই কি প্রকারান্তরে চেষ্টা করছেন দিদিমণি? সেই জন্য এরকম মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছেন, এরকম বুক ঠুকে প্রকাশ্যে মিথ্যে কথা বলে যাচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। অন্যদিকে আর একটা জিনিস দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ভোটের ন্যারেটিভ সেটা মোটামুটি সেট হয়ে গেছে। একদিকে দুর্নীতির দায়ে চাপা পড়ে যাওয়া শাসক দল, একদিকে যারা এসআইআর এর ভোট চুরি বা ভোট জালি ভোট চলে যাওয়া নিয়ে যারা ব্যতিব্যস্ত, একদিকে নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে যারা ব্যতিব্যস্ত, সেই জায়গা থেকে বিজেপি তারা কিন্তু প্রচণ্ড পরাক্রমে রাস্তায় রয়েছে, ময়দানে রয়েছে। পরিবর্তন যাত্রা হচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং তার যা ইম্প্যাক্ট সেটা মারাত্মক। সাধারণ মানুষ যাদের এতদিন অভিযোগ ছিল যে বিজেপিকে সেইভাবে তো রাস্তায় দেখা যায় না, রাস্তায় কি করে দেখা যাবে? বিজেপি রাজনীতি করতে গেলেই তো তাদের উপর সীমাহীন অত্যাচার শুরু হয়ে যায়। দোকান বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, বাড়ির মহিলাদের ধরে টানাটানি করা হয়, প্রাণে মেরে দেওয়া হয়। সুতরাং সেই জায়গায় পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী রাজনীতি করাটা সত্যিই কঠিন, কিন্তু মানুষ ওসব বোঝে না। তারা বলছে যে শাসককে আমরা ময়দানে দেখতে পাচ্ছি, বিজেপি কোথায়? কিন্তু এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বিজেপি দেখিয়ে দিয়েছে তারা কিভাবে বাংলায় আছে, কত প্রবলভাবে বাংলায় আছে। এইবার একটা ফেক ন্যারেটিভ এখানেও ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। বিভিন্ন সভার শুরুর যে ছবিটা আছে, মানে সভা শুরু হতে তখনও দেরি আছে, ওই প্রথম সকালের দিকে স্টেজ ফেজ বাঁধা হচ্ছে সেই সময়ের ছবি, সেইখানে দেখানো হচ্ছে দেখো চেয়ার ফাঁকা, এদের সঙ্গে কেউ নেই। কিন্তু বাস্তবে মানুষ কি দেখছে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাচ্ছে, রাস্তার দুধারে মানুষের ঢল নামছে। এবং সেই জায়গাতে আমরা দেখলাম তৃতীয় দিন চতুর্থ দিন সেখানে পুলিশ, চটিচাটা পুলিশ বাহিনীকে নামিয়ে দেওয়া হলো। তারাই বাইক র্যালি আটকাচ্ছে, তারা মার ধর লাথি মারছে, যতখানি অসভ্যতা করা যায়, যতখানি নির্মমতা দেখা যায় 14 তলার ইনস্ট্রাকশনে সেটা করছে। অন্যদিকে এই তোলামূলের যে গুন্ডা বাহিনী আছে তারাও নেমে গেছে ময়দানে, ডান্ডা নিয়ে, হাঁসুয়া নিয়ে, কাটারে নিয়ে তারা আসছে বিজেপি কর্মীদের মারতে কাটতে। কিন্তু বীরভূম দেখিয়ে দিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখিয়ে দিচ্ছে এই তোলামূলের হারমান বাহিনীকে আর বিজেপি ভয় পায় না, পাল্টা দে দানাদান হয়েছে। ফলে এই গুন্ডা বাহিনী, তোলামূলের হারমাত বাহিনী, তারা ঘরে ঢুকে যাচ্ছে ভয়ে। তারা বুঝতে পারছে মারতে গেলে এবার পাল্টা মার খেতে হবে। ফলে এই পরিবর্তন যাত্রাকে কিছুতেই ফ্লপ দেখানো যাচ্ছে না। আর যত ফ্লপ দেখানো যাচ্ছে না তত কিন্তু পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়টা প্রবল হচ্ছে। মাথায় রাখতে হবে এই পরিবর্তন যাত্রা শেষ হবে ব্রিগেডে, নরেন্দ্র মোদীজি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর সভার মাধ্যমে। ফলে সেই সময়ে যে উত্তুঙ্গ পরিস্থিতি হবে তার সামনে একটা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত দল তারা কিন্তু টিকতে পারবে না, এটা খুব ভালোভাবে বুঝতে পারছে। আর সেই জন্য বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করানোর জন্যই কি এই ধরনের কথাবার্তা হচ্ছে। এবং আর একটা জিনিস খুব ভালো করে দেখুন, এই মুহূর্তে যদি ভালো করে দেখেন যে
এই যে ধর্নাটা, এশিয়ার ধর্নাটা হচ্ছে, সেটা সুপার ফ্লাফ হয়েছে। গতকাল রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমার কাছে ফিড আসছিল, সেই অঞ্চলের ছবি ভিডিও আসছিল, চাইলে আমি দেখিয়ে দিতে পারি। চেয়ার ফাঁকা, শুনশান হচ্ছে। নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মন্ত্রী, জনপ্রতিনিধি, যেখানে যে আছে, কর্মী, বিভিন্ন রকম শাখা সংগঠন, সবাইকে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে আসতেই হবে, এখানে থাকতেই হবে। কিন্তু সেইটা ক্যামেরা ফ্যামেরা দেখিয়ে কিছুটা করা যাচ্ছে, কিন্তু সেখানে যে স্বতঃস্ফূর্ত সাড়া নেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, যে পরিবর্তন যাত্রায় কথাগুলো বিজেপি বলছে সেগুলো কিন্তু মানুষকে টাচ করছে। এই যে 26,000 চাকরি, সরকারি চাকরি চলে গেল, কাদের দুর্নীতির জন্য এই চাল কাকুরকে আলাদা করা গেল না, কাদের জন্য এই ছেলে মেয়েগুলোর জীবনগুলো অন্ধকার হয়ে গেল, সেই জবাবটাই মানুষ বুঝতে পারছে, মুচকে হাসছে, এবং 26-এদেরকে লাথ মেরে তাড়াবার জন্য তারা মানুষ প্রস্তুত হচ্ছে। তার থেকেও বড় কথা, বাঙালি অস্মিতা, এই নিয়ে অনেক কথা বলেছিল, সেই বাঙালি অস্মিতা কিছুতেই খেলো না। এবং সেই জায়গাতে এসআইআর এর নাটক করার চেষ্টা করা হলো। ও সুপ্রিম কোর্টে গেছি, আইনজীবী হিসেবে লড়েছি, সেই সবও যে ফেক ন্যারেটিভ মানুষ বুঝে গেছে, সেই সবও হওয়া খায়নি। সেই জন্য শেষমেশ বাধ্য হয়ে এই এসআইআর ধর্ণা করার চেষ্টা করা হয়েছিল। যে 60 লক্ষ অ্যাডজুডিকেশনে রয়েছে, বিচারে রয়েছে। কেন বিচারে রয়েছে? কেননা মহামান্য সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে এখানে সীমাহীন দুর্নীতি করে এই ফেরেববাজ ভোটগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই জন্য মাননীয় মহামান্য বিচারপতিদের উপর ভার দেওয়া হয়েছে, আপনারা বিচার করে দেখুন। সারা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন, সেখানেও আপত্তি দিদিমণির দলের। সুতরাং এই সমস্ত কিছু করে যে আর জমছে না, এটা দিদিমণি বুঝে যাচ্ছে। আর সেই জন্যই কি এই জায়গাটাকে এইভাবে তৈরি করা হচ্ছে। দেখুন, উত্তর দিনাজপুর এবং মালদা দুটো জেলাকে বলা হয়েছে। এই দুটো জেলাকে যদি বলা হয়, উত্তরবঙ্গ এমনিতেই বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি, এবং বিভিন্ন সমীক্ষায় যে ইঙ্গিত আসছে, এমনকি আমরাও যে সমীক্ষাটা রিসেন্ট করছি সেখানেও ইঙ্গিত আসছে সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে দিদিমণির দল গোটা উত্তরবঙ্গে। ফলে সেইখানে ফুটপ্রিন্ট রাখার জন্য, সেখানে বিজেপি বাংলা বিরোধী এটা প্রমাণ করার জন্য এই ফেক ন্যারেটিভটা ছড়াচ্ছেন তিনি, এই প্রশ্নটা উঠছে। এবং তার থেকেও যেটা বড় কথা, দেখুন, পশ্চিমবঙ্গের যে দুটো জেলাকে বেছে নেওয়া হয়েছে, এই সীমাঞ্চল নামক সো কল্ড একটা হাওয়ার ফানুসের রাজ্য, নতুন একটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, সেখানে ঢুকিয়ে দেওয়ার জন্য, দুটোই সংখ্যালঘু অধ্যুষিত একটা অঞ্চল। এবং সেখানে প্রচণ্ড রকম একটা টেন্স সিচুয়েশন, পলিটিক্যালি টেন্স সিচুয়েশন সবসময়ই থাকে। তার কারণ আমরা দেখেছি এর আগে ওয়াকফ নিয়ে যখন প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের নামে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল, মানুষকে প্রাণ দিতে হয়েছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস গলায় আড়াই প্যাঁচ পড়েছিল, একটু নিঃশ্বাসের জন্য ছটফট করছিল, পুলিশকে, প্রশাসনকে বাড়ির লোক ফোন করেছে, কেউ আসেনি, 14 তলার নির্দেশ ছিল, যাওয়ার দরকার নেই। ফলে বেঘরে প্রাণ দিতে হয়েছিল তাদের। শুধুমাত্র তাই নয়, নিজ ভূমে পরবাসী হতে হয়েছিল হিন্দুদের, বেছে বেছে হিন্দুদের দোকান পোড়ানো হয়েছিল। এখন এই যে উত্তর দিনাজপুর এবং মালদাকে পশ্চিমবঙ্গ থেকে বার করে নেওয়া হবে, ফলে উত্তরবঙ্গ একটা বিচ্ছিন্ন দ্বীপ, দক্ষিণবঙ্গ একটা বিচ্ছিন্ন দ্বীপ, দুটোর মধ্যে কোনো সংযোগের জায়গা নেই। এই যে কথা বলা, সেইখানের পলিটিক্যাল টেন্স সিচুয়েশন আরও বাড়িয়ে দেওয়া, সেখানে আবার হিন্দুদের উপর আক্রমণ শুরু হবে, এবং হিন্দুরা ভয়ে ঘরে ঢুকে যাবে, নির্বাচনে ভোট দিতে তারা বেরোবে না। তাহলেই উত্তরবঙ্গে আবারও মাটি কিছুটা শক্ত করা যাবে। বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই বিভাজনটা করে দুই শ্রেণীর মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। দক্ষিণবঙ্গের মানুষ, বাংলা বিরোধী বিজেপি, তাদের কাছে এস্টাবলিশ করে নিজেদের হারানো গড়টা ফিরিয়ে আনতে হবে। এই সমস্ত পরিকল্পনা দেখেই কি এই মিথ্যাচার হয়েছে। এবং সব থেকে বড় কথা, দেখুন, দুজনের নাম নিচ্ছি আমি, একজন হচ্ছে জন বার্লা, একজন হচ্ছেন বিষ্ণু প্রসাদ শর্মা, যারা বাংলা বিভাজনের কথা স্পষ্টভাবে বলেছিলেন। দুজনেই বিজেপি নেতা ছিলেন, একজন বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর একজন বিজেপির বিধায়ক। এবং জন বার্লাকে টিকিট রিপিট করেনি বিজেপি, কেননা বিজেপি চাই শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর মুখার্জির যে স্বপ্নের বাংলা, যার জন্য আমরা আজকে পশ্চিমবঙ্গে রয়েছি, আমরা ভারতবর্ষে রয়েছি, সেই যে নকশা, সেই নকশার কোনো পরিবর্তন হবে না। এবং সেখানে যারা এই ধরনের কথাবার্তা বলবে নিজস্ব ইন্টারেস্টে, তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। জন বার্লাকে টিকিট দেওয়া হয়নি। আবার এই বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনিও এই বাংলা বিভাজনের কথা বলেছিলেন আর আলাদা গোর্খাল্যান্ডের কথা বলেছিলেন, তাকেও টিকিট রিপিট করা হবে না এমনটাই শোনা যাচ্ছিল। এই দুজন বর্তমানে কোন দলে আছে? দিদিমণির দলে আছে। তার মানে বাংলা বিভাজন বিজেপি করবে বলছে, অথচ যারা বাংলা বিভাজনের কথা বলে তাদেরকে নিজেদের দলে জামাই আদরে পোষে এই দিদিমণির দল। আর এরা বলে বিজেপি বাংলা বিরোধী। সব থেকে বড় বাংলা বিরোধী কে আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।
তাই তাই মানুষ তৈরি হয়ে আছে, মানুষ বুঝতে পারছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর এদেরকে এবার বিতরণ হবেই, 26 এদের ফেরত আসার কোনো চান্স নেই। আর সেই জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে রাজ্য রসাতলে তাক, এখানে কোনো বড় গোলমাল লেগে যাক, হিন্দুরা আবার মার খাক, হরগোবিন্দ দাস চন্দন দাস ঘরে ঘরে হোক, কিছু এসে যায় না। দিদিমণি এই ফেক ন্যারেটিভ নিজের মুখে বলে এইভাবে কি আবার কি বাজার গরম করে ভোট জেতার একটা মরিয়া চেষ্টা করছেন? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, এই ফেক ন্যারেটিভ করে যে থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল, কেন্দ্র যে মুখোশটা খুলে দিল, অর্থাৎ বাংলার মতোই থাকবে। পশ্চিমবঙ্গের যে নকশা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে দিয়ে গেছেন, সেই নকশাতেই পশ্চিমবঙ্গ থাকবে এবং সেই নকশাকেই বিজেপি এগিয়ে নিয়ে যাবে সোনার বাংলা গড়তে। সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, যেটা দিদিমণি সহ্য করতে পারছেন না বলেই এই ফেক ন্যারেটিভের আশ্রয় নিতে হচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।